আজকের ব্রেকিং নিউজ শুনুন। বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব মমতা ব্যানার্জি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। মমতা ব্যানার্জির কি বিবাহ হয়েছিল নাকি বিবাহ হয়নি, তিনি কেনই বা এই ধরনের সাদা ধুতি পরেন, সেই সম্পর্কেও বিস্তারিত তথ্য আমরা নেব। আপনারা দেখুন, আমি এখানে যে খবরটি দিচ্ছি, খবরটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, কারণ এই খবরটি একটি সংস্থা থেকে নেওয়া হয়েছে। এই যে খবরটি আপনারা বিস্তারিতভাবে শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়, জন্ম 5ই জানুয়ারি 1955, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। সভানেত্রী, বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি, পর্বতাঞ্চল বিষয়ক, কৃষি, বিদ্যুৎ কর্মী ও প্রশাসনিক সংস্কার, সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা, শিক্ষা ও মুসলিম জনগোষ্ঠী পালন বিভাগেরও ভারপ্রাপ্ত মন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাগ্মী রাজনীতিবিদ। তাকে প্রায়শই দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। 2011 সালে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এই সরকার বিশ্বে সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ছিল। ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেট তিনি 2 বার রেল, 1 বার কয়লা মন্ত্রকের এবং 1 বার মানব সম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া ও নারী শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি পশ্চিমবঙ্গে কৃষকদের জমি বলপূর্বক অধিগ্রহণ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিরোধিতা করে আন্দোলন করেছিলেন। 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে অভিহিত করেছিলেন। ব্লুমবার্গ মার্কেটস তাকে 2012 সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী 50 ব্যক্তির তালিকায় রেখেছিল। 2018 সালে স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রী সম্মান না লাভ করেন। জীবনী, প্রারম্ভিক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায় 1955 সালের 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাসগৃহে প্রত্যেক বছর শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়। পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে LLB ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থাতেই। শিক্ষা জীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিবাহ করেননি। জাতীয় কংগ্রেসের রাজনৈতিক জীবন। 1970-এর দশকে অত্যন্ত অল্প বয়সে কংগ্রেস আই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তিনি স্থানীয় কংগ্রেস নেত্রীরূপে পরিচিত হয়। 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস আই এর সাধারণ সম্পাদক ছিলেন। 1984 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদের অন্যতম। এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকও মনোনীত হয়েছিলেন। 1979 সালের কংগ্রেস বিরোধী হওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন, কিন্তু 1991 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। পরে 1996, 1998, 1999, 2004 ও 2009 সালে লোকসভা নির্বাচনেও উক্ত কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। 1991 সালে নরসিংহ রাও মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। পরে ক্রীড়ামন্ত্রী হিসাবে কলকাতার ব্রিগেড প্যারেড
গ্রাউন্ডে খেলাধুলার প্রতি সরকারি ঔদাসীন্যের প্রতিবাদে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। 1993 সালে তার পদত্যাগপত্র গৃহীত হয়। 1996 সালের এপ্রিল মাসে তিনি তার দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সিপিআইএমকে সহায়তা করার অভিযোগ আনেন। নিজেকে দলের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে উল্লেখ করে তিনি এক পরিচ্ছন্ন কংগ্রেসের দাবি জানান। কলকাতার আলিপুরে একটি জনসভায় গলায় শাল পেঁচিয়ে আত্মহত্যারও হুমকি দিয়েছিলেন তিনি। 1996 সালে জুলাই মাসে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লোকসভায় ওয়েলে বসে পড়েন তিনি। এই সময় সমাজবাদী পার্টি সাংসদ অমর সিংয়ের জামার কলার ধরে তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মমতা। 1997 সালের ফেব্রুয়ারি মাসে লোকসভায় রেল বাজেট পেশের দিন পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদে রেল বাজেট পেশ চলাকালীনই তদনীন্তন রেলমন্ত্রী রামবিলাস পাসওয়ানের দিকে নিজের শাল নিক্ষেপ করেন তিনি। পরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফাও দেন, কিন্তু লোকসভায় তদানীন্তন অধ্যক্ষ পি.এ. সাংমা তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। পরে সন্তোষ মোহন দেবের মধ্যস্থতায় তিনি ফিরে আসেন। 1998 সালে সমাজবাদী পার্টির এক সাংসদ সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জামার কলার ধরে লোকসভার ওয়েলের বাইরে বের করে দেন। 1992 সালের ডিসেম্বরে মমতা শারীরিকভাবে প্রতিবন্ধী একটি মেয়ে হেলানি বসাককে, যাকে সিপিআইএম ক্যাডাররা ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ছিল, রাইটার্স বিল্ডিংয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নিগৃহীত করার পরে গ্রেপ্তার এবং আটক করে। তিনি শপথ নিয়েছিলেন যে তিনি কেবল মুখ্যমন্ত্রী হিসাবে ওই বিল্ডিংয়ে পুনরায় প্রবেশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য যুব কংগ্রেস 1993 সালে 21 জুলাই রাজ্যের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তাদের দাবি ছিল সিপিএমের বৈজ্ঞানিক কারচুপি বন্ধ করার জন্য ভোটারদের আইডি কার্ডকে ভোটের জন্য একমাত্র প্রয়োজনীয় দলিল বানানো উচিত। বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে 13 জন নিহত হয় এবং আরও অনেক আহত হয়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, পুলিশ ভালো কাজ করছে। 2014 সালের তদন্তের সময় উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত সুশান্ত চ্যাটার্জি পুলিশের প্রতিক্রিয়াকে উস্কানিবিহীন এবং অসাংবিধানিক বলে বর্ণনা করেছিলেন। বিচারপতি চ্যাটার্জি বলেন, কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ঘটনাটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও খারাপ। এবারে আসি আমি তৃণমূল কংগ্রেস সম্পর্কে। মূল নিবন্ধ: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্থাপন করেন। অনতিকাল পরেই তার দল দীর্ঘকাল বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়। 1998 সালে 11 ডিসেম্বর সমাজবাদী পার্টির সাংসদ দারোগা প্রসাদ সরোজ মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় লোকসভার ওয়ালে নেমে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জামার কলার ধরে টানতে টানতে তাকে ওয়েলের বাইরে বের করে দেন। এই ঘটনায় কিছু বিতর্কেরও সৃষ্টি হয়। 1999 সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হন। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। রেল মন্ত্রকে প্রথম কার্যকাল 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম রেল বাজেট পেশ করেন। এই বাজেটে তিনি তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতি অনেক প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। দ্বিসাপ্তাহিক নতুন দিল্লি শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস চালুর পাশাপাশি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থারও উন্নতি সাধনের লক্ষ্যে তিনি 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন চালু করেন। এগুলি হলো হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শিয়ালদহ নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শালিমার বাঁকুড়া এক্সপ্রেস ও শিয়ালদহ অমৃতসর সুপারফাস্ট এক্সপ্রেস। সাপ্তাহিক এছাড়া তিনি পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের দিন সংখ্যা বৃদ্ধি করেন এবং তিনি এক্সপ্রেস ট্রেনের পরিষেবার প্রসার ঘটান। তার ক্ষুদ্র মন্ত্রিত্বকালে হাওড়া দীঘা রেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। এই সময় তিনি পর্যটন উন্নয়নের দিকেও মনোনিবেশ করেছিলেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে তিনি 2টি নতুন ইঞ্জিন চালু করেন এবং ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এছাড়া ট্রান্স এশিয়ান রেলওয়ে নির্মাণের ব্যাপারে ভারতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাংলাদেশ ও নেপাল রাষ্ট্রের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া লাইনগুলি আবার চালু করার কথাও বলেন। 2000-2001 আর্থিক বছরে তিনি মোট 19টি নতুন ট্রেন চালু করেছিলেন। এনডিএ ত্যাগের পর 2001 সালের প্রথম দিকে একটি রাজনৈতিক মতবিরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায়
এনডিএর সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ত্যাগ করেন। 2001 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়, তবে সেবার এই জোট বামফ্রন্টকে পরাজিত করতে অসমর্থ হয়েছিল। 2004 সালে জানুয়ারি মাসে তিনি আবারও এনডিএতে ফিরে আসেন এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন। 2004 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত একমাত্র তৃণমূল সাংসদ। 2005 সালের 20 অক্টোবর পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের শিল্পনীতির বিরোধিতা করেন মমতা। ইন্দোনেশিয়া ভিত্তিক শালীন গোষ্ঠীর মালিক বেলি সান্তোস পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এলে সরকার তাকে হাওড়ার একটি কৃষি জমি কারখানা স্থাপনের উদ্দেশ্যে প্রদান করেন। এরপরেই রাজ্যে বিক্ষোভ পুঞ্জীভূত হয়। প্রবল বর্ষণের মধ্যেই সান্তোসর আগমনের প্রতিবাদ জানাতে মমতা ও তার সমর্থকেরা তাজ হোটেলের সামনে জড়ো হন। পুলিশ তাদের হটিয়ে দিলে তারা পরে সান্তোসর কনভয় ধাওয়াও করেন। উল্লেখ কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি এড়াবার জন্য সরকার সান্তোসদের কর্মসূচি 3 ঘন্টা এগিয়ে এনেছিল। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে পড়েন। এই বছর পৌর নির্বাচনে তার দল কলকাতা পৌর সংস্থার ক্ষমতা হারায়। কলকাতার তদানীন্তন মহানাগরিক সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে জাতীয় কংগ্রেস যোগ দেন। 2006 সালে পশ্চিমবঙ্গ ওয়েব্যাংক মেশিনে আর্কাইভকৃত 17 মার্চ 2022 তারিখে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়। এই নির্বাচনে পূর্বের বিজিত আসনগুলির অর্ধেকেরই দল পরাজিত হয়েছিল। 2000 সালের 4 আগস্ট লোকসভার তৎকালীন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় তার আনা একটি মুলতবি প্রস্তাব বাতিল করে দেওয়ার পর মমতা লোকসভার উপাধ্যক্ষ চরণজিৎ সিংহ অটোওয়ালার কাছে তার ইস্তফাপত্র পাঠান। পশ্চিমবঙ্গে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে এই মুলতবি প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল, কিন্তু মুলতবি প্রস্তাব উত্থাপনের সঠিক নিয়মাবলী না মানায় অধ্যক্ষ এটি বাতিল করে দিয়েছিলেন। 2006 সালের নভেম্বর মাসে সিঙ্গুরে টাটার ন্যানো প্রকল্পের বিরুদ্ধে একটি জনসভা যোগ দিতে যাওয়ার পথে তাকে জোর করে বাধা দেওয়া হয়। মমতা পশ্চিমবঙ্গ বিধানসভায় উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিধানসভাতেই সাংবাদিক সম্মেলন ডেকে তিনি 12 ঘন্টা বাংলা বন্ধ ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস বিধায়করা বিধানসভায় ভাঙচুর চালান, পথ অবরোধ করেন এবং অনেক জায়গায় যানবাহন অগ্নিসংযোগও করা হয়। এরপর 2000 সালের 14 ডিসেম্বর একটি বড়সড় ধর্মঘট পালিত হয়েছিল। সরকার কর্তৃক বলপূর্বক কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদে 4 ডিসেম্বর মমতা কলকাতায় ঐতিহাসিক 26 দিনের অনশন শুরু করেন। তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন হয়ে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সমস্যাটি সমাধানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে কথা বলেন। জীবন মূল্যবান এই বলে কালাম মমতার কাছে তার অনশন প্রত্যাহারের আবেদন করেন। মনমোহন সিংয়ের একটি চিঠি পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে ফ্যাক্স করা হয় এবং তারপর তা অবিলম্বে মমতার কাছে পৌঁছে দেওয়া হয়। চিঠি পাওয়ার পর অবশেষে মমতা 29 ডিসেম্বর মধ্যরাতে তার অনশন ভাঙেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম কাজগুলির মধ্যে একটি ছিল সিঙ্গুরের কৃষকদের 400 একর জমি ফেরত দেওয়া। 2016 সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল যে সিঙ্গুরের টাটা মোটরস প্ল্যান্টের জন্য পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার কর্তৃক 997 একর জমি অধিগ্রহণ অবৈধ ছিল। নন্দীগ্রাম গণহত্যা মূল নিবন্ধ নন্দীগ্রাম গণহত্যা পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে একটি কেমিক্যাল হাব স্থাপন করতে চাইলে তমলুকের সাংসদ লক্ষণ শেঠের নেতৃত্বাধীন হলদিয়া উন্নয়ন পর্ষদ এই অঞ্চলে জমি অধিগ্রহণের নোটিশ জারি করেন। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী নোটিশক্তি বাতিল ঘোষণা করেন। 2007 সালে 14 মার্চ কৃষকদের 6 মাস ব্যাপী অবরোধ তুলতে পুলিশ তাদের উপর গুলি চালনা করলে 14 জনের মৃত্যু ঘটে। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের আন্দোলনের নেতৃত্ব দান করে। এরপর রাজনৈতিক সংঘর্ষে বহু মানুষ বাস্তুচ্যুত হন। নন্দীগ্রামে তার নিজের দলের কর্মীদের দ্বারা কৃত হিংসাকে সমর্থন করে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তাদের বিরোধীদের একই মুদ্রায় পরিশোধ করা হয়েছে। নন্দীগ্রাম গণহত্যার প্রতিবাদ কলকাতার বুদ্ধিজীবীদের একটি বৃহৎ অংশ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেন। নন্দীগ্রাম আক্রমণের সময় সিপিআইএম ক্যাডাররা 300 জন মহিলা ও মেয়েকে শ্লীলতাহানি ও ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএমের বিরুদ্ধে নন্দীগ্রাম রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ আনেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নন্দীগ্রামের কেমিক্যাল হাব প্রকল্পটি স্থগিত করতে বাধ্য হন, কিন্তু কৃষক আন্দোলনের নেতৃত্বে দিয়ে মমতা
প্রভূত জনপ্রিয়তা অর্জনে সক্ষম হন। উর্বর কৃষি জমিতে শিল্পের বিরোধিতা ও পরিবেশ রক্ষার যে বার্তা নন্দীগ্রামের আন্দোলন প্রদান করে তা ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। 2009 সালে নির্বাচনী সাফল্য। 2009 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করে। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 19টি আসনে জয়লাভ করে। তৃণমূল জোট সঙ্গী জাতীয় কংগ্রেস 6টি আসনে ও এসইউসিআইসি একটি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস জোট মোট 26টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বামফ্রন্ট 15টি ও বিজেপি একটি আসন পায়। তৃণমূল কংগ্রেসের 19 জন সাংসদের মধ্যে মহিলা সাংসদের সংখ্যা 5। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ভারতে মহিলা সংরক্ষণ বিলের প্রবল সমর্থক। 2009 সালে লোকসভা নির্বাচনে বিরোধীরা রাজ্যের 33 বছরের বামফ্রন্ট সরকারের ইতিহাসে প্রথম শাসক দলকে লোকসভা নির্বাচনে পরাজিত করে। এর আগে 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর রাজ্যের বিরোধী দল সবচেয়ে ভালো ফল করেছিল, কিন্তু সেবারও তাদের প্রাপ্ত আসন সংখ্যা ছিল মাত্র 14। রেল মন্ত্রকের দ্বিতীয় কার্যকাল। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার রেলমন্ত্রী হন। এই বছরের রেল বাজেটে তিনি রেল মন্ত্রকের বিভিন্ন নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন। দেশের 50টি স্টেশনকে তিনি আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশ্বমানের স্টেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই উন্নয়নের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও 375টি স্টেশনকে তিনি আদর্শ স্টেশন ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ যাত্রীদের ব্যবহারের জন্য বাজার, ফুড স্টল ও রেস্তোরাঁ, বইয়ের স্টল, পিসিও, এসটিডি, আইএসডি, ফ্যাক্স বুথ ও ওষুধের দোকান ও স্টেশনারি দোকান, স্বল্প ব্যয়ের হোটেল এবং ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা সহ মাল্টি ফাংশনাল কমপ্লেক্সে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমপ্লেক্সগুলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। রেলের গ্রুপ ডি কর্মচারীদের কন্যা সন্তানদের আত্মনির্ভরতা বৃদ্ধি করতে তাদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জমিতে 7টি নার্সিং কলেজ প্রতিষ্ঠারও প্রস্তাব দেন। এছাড়া যুব এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেস নামে 2 প্রকার নতুন ট্রেনও চালু করেন তিনি। দুরন্ত বর্তমানে ভারতের দ্রুততম রেল পরিষেবা। মহিলা নিত্যযাত্রীদের সুবিধার্থে 2009 সালে 19 জুলাই মমতা হাওড়া ব্যান্ডেল শাখায় একটি লেডিজ স্পেশাল ট্রেন চালু করেন। পরে শিয়ালদহ, কল্যাণী, পানভেল, মুম্বই এসটি ইত্যাদি সারা দেশের একাধিক শাখায় মহিলা স্পেশাল ট্রেন চালু হয়। 18 সেপ্টেম্বর শিয়ালদহ ও নতুন দিল্লির মধ্যে প্রথম দুরন্ত এক্সপ্রেস চালু হয়। 21 সেপ্টেম্বর চেন্নাই ও নতুন দিল্লির মধ্যে দ্বিতীয় দুরন্ত এক্সপ্রেসটি চালু হয়। মমতা সন্ত্রাস বিধ্বস্ত কাশ্মীরেও রেলপথের প্রসারে মনোযোগী হন। অক্টোবর মাসে অনন্তনাগ কাদিগঞ্জ রেলওয়ে চালু হয়। 2010 সালের 7 ফেব্রুয়ারি মমতা নতুন 19টি রেল পরিষেবা চালু করেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে জয় এবং সরকার গঠন। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে 227টি আসনে এককভাবে 184টি আসনে জয়লাভ করে মোট 294টি আসনের মধ্যে সরকার গঠন করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেন। 18 সেপ্টেম্বর 2012-তে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সহ অন্যান্য ইস্যুতে সংঘাত ঘটায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকার সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএর থেকে সমর্থন তুলে নেন। 2014 সালে লোকসভা নির্বাচনে সাফল্য। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও এককভাবে লড়ে পশ্চিমবঙ্গে 34টি লোকসভা আসনে জয়লাভ করে। 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে 211টি আসনে জয়লাভ করে মোট 294টি আসনের মধ্যে সরকার গঠন করে। তৃণমূল কংগ্রেস প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রূপে পুনরায় শপথ পাঠ করেন। জনপ্রিয় সংস্কৃতি সম্পাদনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীর উপর ভিত্তি করে বাঘিনী নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটি 2019 সালের মে মাসের 3 তারিখে মুক্তি পেয়েছে। আপনারা শুনলেন মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক তথ্য। আসলে মমতা ব্যানার্জি বিবাহ করেনি, তার বিবাহ সম্পর্কে কিছু বলা যাবে না, এটাই সত্য।